আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরদেশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আজকে আরেকটি ক্লাসের আয়োজন করেছি। ট্রান্সফরমেশন সেন্টেন্সের 5টি বাক্য যেগুলো লিখিত পরীক্ষায় ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন ক্লাসটি শুরু করে দেখ। প্রথম সেন্টেন্সটা যদি দেখি, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, এটাকে ইন্টারগেটিভ বলতে বলা হয়েছে, ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা উত্তর করার সময় সেটাকে নেগেটিভে করব, কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে উত্তর করার সময় সেটা আমরা অ্যাফার্মেটিভে করব। এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। তো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডাজ আছে, তাহলে আমরা ডাজটা শুরুতে নিয়ে আসবো। তারপরে ডাজটা শুরুতে আনার পরে এখানে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে তাহলে নট উঠে গিয়ে আমরা এটাকে অ্যাফার্মেটিভে উত্তর করতে হবে, অর্থাৎ ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল। বাকিটুকু যেভাবে আছে সেভাবে, এবং শেষে অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, না কিন্তু ভুল হবে। ওকে, আবার বলছি, সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে আছে, উত্তর করার সময় ইন্টারগেটিভ করার সময় সেটাকে আমরা অ্যাফার্মেটিভে করতে হবে। এটা যদি অ্যাফার্মেটিভে থাকতো তাহলে উত্তর করার সময় সেটাকে নেগেটিভে করার প্রয়োজন ছিল। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা যাই, আই কেয়ার ভেরি লিটল হোয়াট হি সেজ অ্যাবাউট মি। এই লিটল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। লিটল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় লিটলের পরিবর্তে নট মাচ বসে। এখন আমরা জানি এই নট শব্দটা অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোথাও নট বসানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ এই ভার্ব আছে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাকে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিতে হবে, অর্থাৎ ডু ডিড ডাজ থেকে যে কোনো একটা আসবে। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং ভার্বের সাথে এস বাই ইএস না থাকার কারণে ডু আসে। যদি ভার্বের সাথে এস বাই ইএস থাকতো তাহলে ডাজ নিয়ে আসতাম, আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম হতো তাহলে আমরা ডিড নিতাম। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা ডু ভার্বের সাহায্য নিব। তাহলে কি হবে, আই ডু। আর এখানে নট মাছ, নটটা অক্সিলারি ভার্বের সাথে চলে আসবে, আই ডু নট কেয়ার ভেরি লিটলের পরিবর্তে মাছ বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কারণ লিটলের পরিবর্তে নট মাছ বসতো, নট মাছ একসাথেই বসতো, বাট অক্সিলারি ভার্ব ছাড়া যেহেতু নট বসে না এজন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে নটটা নিয়ে এসেছি, মাছটা এখানে বসিয়ে দিয়েছি। হোয়াট হি সেজ বাকিটুকু যেভাবে আছে সেভাবে থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। তৃতীয় সেন্টেন্স শেষে কিন্তু পুরস্কার বসবে। তৃতীয় সেন্টেন্সে যদি আমরা দেখি, দেয়ার ইজ নো মাইস্ট্রি সো গ্রেট অ্যাজ মাইজিরি। সো ডট ডট অ্যাজ যুক্ত কি বলে পজিটিভ সেন্টেন্সকে, এটা পজিটিভ সেন্টেন্সকে আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা শেষের অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ মাইজিরিটাকে শুরুতে নিয়ে আসবো, মাইজিরি। সো ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করার সময় শেষের মাইজিরিটাকে শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ শেষের অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, এবং এর কম্পারেটিভ ফর্ম গ্রেটের পজিটিভ ফর্মে কম্পারেটিভ ফর্ম বসবে। গ্রেটের কম্পারেটিভ হচ্ছে প্রথমে আমরা একটা ভার্ব বসাবো, এখানে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে ভার্বটা বসাবো ইজ, তারপরে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম গ্রেটার, এরপরে আপনার কম্পারেটিভ ফর্মের সাথে আমরা জানি অবশ্যই দেন বসবে, greater than any other, there is no আছে এজন্য than any other maestri, than any other maestri যেটা আছে এটা বসে যাবে। ওকে, এর পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, I am sure of her success in the examination। এই সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্সে, এটাকে যখন আমরা কি করব কমপ্লেক্স করব তখন আমাকে অবশ্যই একটা কোঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখেন দুইটা অংশ আছে, একটা হচ্ছে I am sure, একটা হচ্ছে he succeed in the examination, ঠিক আছে? সরি, she will succeed in the examination। তাহলে কি হবে, I am sure that she will succeed in the examination, ঠিক আছে? in the examination, তাহলে I am sure that she will succeed in the examination, ঠিক আছে? পুরোটা হবে examination। তারপর দেখেন I was annoyed still I kept quiet। পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি,
দেখেন এখানে অনেকে একটু কনফিউশনে পড়ে যায় স্টিল থাকার কারণে। স্টিলটা আসলে কি কম্পারেটিভ ফর্মের চিহ্ন নাকি কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, সেটা সরি কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন নাকি কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, সেটা বুঝতে কঠিন হয়ে যায়। আমি যদি আপনাকে সিম্পলি একটা কথা বলি, স্টিল শব্দটা এখানে বাট এর পরিবর্তে বসেছে। এখন আপনার জন্য এটা সিম্পল করা খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ স্টিলের পরিবর্তে যদি আমরা এখানে বাট বসাই তাহলে আপনার জন্য খুবই সিম্পল, খুবই দ্রুত করতে পারবেন। তাহলে বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব তখন আমাকে অবশ্যই শুরুতে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিয়ে আসতে হবে। আবার বলছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। আমি ডিসপাইট লিখলাম, ডিসপাইট লিখলে আর অফ এর প্রয়োজন হয় না, ঠিক আছে? কিন্তু ইনস্পাইট লিখলে অবশ্যই আপনাকে ডিসপাইট লিখতে হবে, অফ লিখতে হবে। ডিসপাইট এরপরে মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। মূল ভার্ব এখানে কি ওয়াজ, ওয়াজের সাথে তখন আমরা আইএনজি করব। ওয়াজের মেইন ভার্ব কিন্তু বি, আর সব সময় মূল ভার্বের সাথে বা বেস ফর্মের সাথে কি হয় আইএনজি হয়। তাহলে বি এর বেস ফর্মের সাথে যখন আইএনজি করতে যাচ্ছে বিং হয়ে যাচ্ছে, বিং অ্যানয়েড। আমরা জানি যখন আমরা সিম্পল করব তখন কোঅর্ডিনেট কনজাংশনটা উঠে যাবে, ঠিক আছে? অর্থাৎ কনজাংশন আর বসবে না। তাহলে ডিসপাইট বিং অ্যানয়েড আই কেপ্ট হবে, ঠিক আছে? যেটা সেটি আই কেপ্ট, এই পাশে কোনো পরিবর্তন হবে না। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদের চাহিদা ছিল। এর পরবর্তীতে আপনারা কোন ক্লাসটি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।